বাংলাদেশকে নানাভাবে শোষণ করছে, এই কথাগুলো অনেক পুরনো। বছরের পর বছর ধরে আমরা এই কথাগুলো বলে আসছি, শুনে আসছি। কিন্তু বর্তমান ক্ষমতাসীন সরকার গত 15 বছরে ভারতের সাথে যতগুলো চুক্তি করেছে, যতগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, একটাতেও বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়নি। প্রত্যেকটা ক্ষেত্রে এমন মনে হয়েছে বাংলাদেশের সরকার চেয়েছে যাতে ভারতের স্বার্থ সংরক্ষিত হয়, ভারত যাতে উপকৃত হয় এই চুক্তিগুলোতে। স্বাভাবিকভাবেই যখন বাংলাদেশের সরকার তার দেশের স্বার্থ দেখছে না, সেই সুযোগটা ভারত নেবে, এবং ভারত সেটাই করেছে। আমাদের নিশ্চয়ই মনে থাকবার কথা, 2019 সালে শেখ হাসিনা একবার ভারতে গিয়েছিলেন। সে সময় ভারতের সাথে বেশ কয়েকটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তার মধ্যে একটা ছিল রাডার বসানো, বঙ্গোপসাগরে সার্ভেইলেন্স রাডার বসানো। আমাদের নিশ্চয়ই মনে আছে, শেখ হাসিনা দেশে ফেরার পর আবরার ফাহাদকে বুয়েটে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। যাই হোক, আজকে সেই আলোচনায় যাচ্ছি না। শেখ হাসিনা সেই সফরে যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করেছিলেন তার মধ্যে একটা ছিল রাডার বসানো। কিন্তু এই সরকার 16 বছর ধরে ক্ষমতায় আছে, অবৈধভাবে হলেও তারা ক্ষমতায় আছে 16 বছর ধরে, কিন্তু তারা দেশে রাডার বসানোর চিন্তা করেনি। তারা রাডার বসানোর উদ্যোগ নিয়েছে, বছরের পর বছর ধরেও সেই প্রকল্প শেষ হয়নি। এবং যখন প্রকল্প শেষ হয়েছে তারপরে কমিশনিং হয়েছে, অর্থাৎ এটা টেস্ট করা হয়েছে, কিন্তু সেটা কার্যকর হয়নি। কেন কার্যকর হয়নি? এক্ষেত্রেও কি ভারতের স্বার্থ সংরক্ষণের দিকে দৃষ্টি ছিল সরকারের? ভারত যাতে উপকৃত হয়, ভারতের যাতে রাজস্ব আদায় হয়, ভারত যাতে বাংলাদেশের গোপন তথ্য হাতিয়ে নিতে পারে, কিংবা বাংলাদেশের মাধ্যমে অন্য কোনো দেশের গোপন তথ্য হাতিয়ে নিতে পারে, সেই সুযোগ কি বাংলাদেশের সরকার ভারতকে করে দিয়েছে? সেটাই আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করবো। এবং আরো কি কি ভাবে এই সরকার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ দেখেছে, সেই জায়গাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। সময় টেলিভিশনের একটা রিপোর্ট পড়ি। এই রিপোর্টের মধ্য দিয়ে সরকার কি ধরনের উদ্যোগ নিয়েছে সেটা আসলে বলবার চেষ্টা করছে সময় সংবাদ। কিন্তু প্রকৃতপক্ষের মধ্য দিয়ে সরকারের ব্যর্থতা যে ফুটে উঠেছে সেটা হয়তো তারা বুঝতে পারেনি, কিংবা তারা হয়তো মনে করছে আমরা তাদের এই রিপোর্ট দেখে সরকারের ব্যর্থতাটা বুঝতে পারবো না, এই কারণে সময় সংবাদ হয়তো রিপোর্টটা করেছে। না হলে এই সরকারের বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, সময় টিভির তো আসলে এই ধরনের রিপোর্ট করার কথা না। যাই হোক, রিপোর্টটা আমরা একটু দেখি। তারা বলছে দেশের আকাশসীমার স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে ভারত। বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ, অথচ দিচ্ছে না কোনো রাজস্ব। অনেক ক্ষেত্রে আবার আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি। আধুনিক রাডার না থাকায় স্বাধীনতার পর থেকে এমন বহু ঘটনায় কয়েক হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে দেশ, যদিও হাত গুটিয়ে বসে নেই পাশের দেশ ভারত। আধুনিক রাডার থাকায় এর পুরো ফায়দা লুটে নিচ্ছে দেশটি। এই অবস্থায় বাংলাদেশ সিভিল এভিয়েশন বলছে দেশের আকাশসীমার পুরো নিয়ন্ত্রণ নিতে আমাদের অপেক্ষা করতে হবে আরো অন্তত 1 বছর। এটা আসলে 1 বছরে শেষ হবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে, কারণ 7 বছর ধরে এই প্রকল্পটা ঝুলে আছে। শূন্যে ভেসে এক দেশ থেকে অন্য দেশের যাত্রী ও পণ্য নিয়ে যায় বাংলাদেশ বিমান। গন্তব্যে পৌঁছতে যেসব দেশের আকাশ ব্যবহার করতে হয় আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন $500 অর্থ পরিশোধ করতে হয় সেসব দেশকে। তথ্য বলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1980 সালে বসানো হয়েছে প্রথম প্রজন্মের একটি রাডার, যেখান থেকে মেলে ঢাকা ও চট্টগ্রামের আকাশসীমার তথ্য। সীমিত ক্ষমতার এই রাডারে চলছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচলের আকাশ সুরক্ষা। স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বিরাট আকাশের বিশাল অংশ, অথচ দক্ষিণ এশিয়ায় রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশপথ। তাহলে কি এ সুযোগের সদ্ব্যবহার করছে অন্য কেউ? তথ্য বলছে, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, উচ্চ ক্ষমতার রাডার বসিয়ে ঢাকা চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা হাজার হাজার ফ্লাইটের তথ্য নিয়ে যাচ্ছে ভারত, আর আয় করছে সিংহভাগ রাজস্ব। নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়নে অবশ্য 7 বছর আগে একটি রাডার বসানো হয় চট্টগ্রাম বিমানবন্দরে, অথচ সেটি এখনো রয়েছে কমিশনিং এর বাইরে, অর্থাৎ অকার্যকর। এদিকে গত অক্টোবরে প্রায় 700 কোটি টাকা ব্যয়ে শাহজালাল বিমানবন্দরে বসানো হয়েছে থ্যালাসের 4র্থ প্রজন্মের একটি রাডার। এর কমিশনিংও হয়েছে 2টি, মিলছে তথ্য। কন্ট্রোল টাওয়ার প্রস্তুতির কাজ শেষ দিকে, কিন্তু 7 বছর ধরে চট্টগ্রামে যে রাডারটা আসলে বসিয়ে রাখা হয়েছে, যেটা অলরেডি হয়ে গেছে কমপ্লিট, কিন্তু সেটা কার্যকর করা হয়নি কোনো একটা অদৃশ্য কারণে। ঢাকায় যেটা বসানো হয়েছে শাহজালাল বিমানবন্দরে, সেটাও আসলে কত বছরে কার্যকর হবে বা আদৌ কার্যকর হবে কিনা সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন রয়েছে। তবে চোখের সামনে হাজার হাজার কোটি টাকা বাতাসে উড়ে গেলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কেন এত ধীরগতি, এর কোনো উত্তর নেই সিভিল এভিয়েশনের কাছে। এই জায়গাটা আমি আরেকবার পড়ি। চোখের সামনে হাজার হাজার কোটি টাকা বাতাসে উড়ে গেলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কেন এত ধীরগতি, এর কোনো উত্তর নেই সিভিল এভিয়েশনের কাছে। এবং সরকার যে এই পারপাসে খরচ করেনি তা কিন্তু না। 700 কোটি টাকা খরচ করে তারা রাডার বসিয়েছে। তারা চট্টগ্রামে আরো কয়েক বছর আগে, 7 বছর আগে এই উদ্যোগটা তারা নিয়েছে এবং রাডার বসিয়েছে, কিন্তু সেটাও কার্যকর। কেন?
কার স্বার্থে? এবং সময় টেলিভিশনের এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি ভারত তার উন্নত রাডার বসিয়ে বাংলাদেশের আকাশ সীমায় যে বিমানগুলো ঢুকছে সেই বিমানগুলো থেকে তারা রাজস্ব আদায় করছে। তারা তাদের তথ্য যেগুলো প্রয়োজন সেই তথ্যগুলো তারা আদায় করছে। বাংলাদেশের গোপন তথ্যও হয়তো তারা হাতিয়ে নিচ্ছে, কিন্তু এবং সেই উদ্যোগ তো তারা নিয়েছে। তারা শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন, যার মধ্য দিয়ে তারা বঙ্গোপসাগরে রাডার বসাবেন। এর মধ্য দিয়ে পুরো বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তো আসলে ভারত নিয়ে নেবার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে তারা এটা করার চেষ্টা করবে, কারণ বঙ্গোপসাগরে যাতে চীনের আধিপত্য বিস্তার না হয়, যেহেতু ইতিমধ্যেই চীনের দুটো সাবমেরিন বাংলাদেশে রয়েছে, বঙ্গোপসাগরে রয়েছে, এবং সেখানে চীন নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সাবমেরিন বেজ। এর ফলে বঙ্গোপসাগরে তারা রাডার বসিয়ে তারা সেখানে সার্ভেলেন্স করার চেষ্টা করবেই। কিন্তু বাংলাদেশ কি করেছে? ভারত তার স্বার্থ দেখছে। ভারত যেহেতু দেখছে বাংলাদেশে যেহেতু রাডার বসিয়েও তারা ব্যবহার করছে না, এবং কেন ব্যবহার করছে না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, কেন অকার্যকর সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই ভারত সেই সুযোগটা নিচ্ছে এবং তাদের উন্নত রাডারের মাধ্যমে তারা বাংলাদেশের রাজস্ব তারা নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার এই ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। কিন্তু কেন? তারা রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা করছে নানাভাবে। দেশের অর্থনীতি বিপর্যস্ত, জনগণের উপরে ট্যাক্সের বোঝা, ভ্যাটের বোঝা চাপিয়ে দিচ্ছে। প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে। সারা পৃথিবীতে ভোজ্য তেলের দাম কমলেও বাংলাদেশে ভোজ্য তেলের দাম বাড়ছে। কিন্তু ভারতের স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে এই সরকার যেটা তার ন্যায্য আদায় করার মতো রাজস্ব সেটাই তারা আদায় করছে না। এভাবেই আসলে নিজের দেশের স্বার্থ এই সরকার জলাঞ্জলি দিচ্ছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। এবং আশেপাশের পার্শ্ববর্তী দেশ, শুধুমাত্র ভারত না, এই সুযোগ চীন যেমন নিচ্ছে, রাশিয়া সেরকম নিচ্ছে, তেমনি হয়তো দূরবর্তী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশগুলো নিশ্চয়ই নিচ্ছে। স্বাভাবিকভাবেই আপনি যখন নিজের দেশের স্বার্থ দেখবেন না, তখন অন্য কারোর তো আপনার দেশের স্বার্থ দেখার দরকার নাই। কারণ ভারতে বিজেপি সরকার আসুক আর কংগ্রেসের সরকার, তারা ভারতের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে। ভারতে অন্তত নির্বাচন ব্যবস্থা তার মোটামুটিভাবে স্থয়ী আছে এখন পর্যন্ত। ফলে সেখানে ভারতের জনগণের ভোটে যদি কংগ্রেসের সরকার কিংবা বিজেপির সরকার নির্বাচিত হয়ে আসে, তারা ভারতের স্বার্থই দেখবে। এবং যখন তারা দেখবে পার্শ্ববর্তী দেশ তার নিজের স্বার্থ দেখে না, তখন তারা সুযোগ নেবার চেষ্টা করবে। এবং সেই কাজটা তারা বছরের পর বছর ধরে করে যাচ্ছে। এবং আমাদের সরকার তো ভারতকে কিছু বলতে পারে না। যখন আমরা দেখি সীমান্তে কয়েকদিন পর পরই গুলি করে মানুষ হত্যা করা হয়, এবং অবশ্যই বাংলাদেশিদের হত্যা করা হয়, বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কি করা হয়? শুধুমাত্র তাদের কাছ থেকে লাশগুলো ফিরিয়ে আনা হয়। এই তো যখন ভারতের পক্ষ থেকে বলা হয় এরা চোরা কারবারির কাজে তারা লিপ্ত ছিল, এই কারণে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, তখন তাদের কাছে এর পক্ষে কি কোনো প্রমাণ চাওয়া হয়? বাংলাদেশের সরকার তো গলা উঁচু করে কোনো কথা বলতে পারে না। তাদের এই সাহসটা নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত না। যেহেতু জবরদস্তিমূলকভাবে তারা ক্ষমতায় বসে আছে, তাই গদি টিকিয়ে রাখতে তারা পার্শ্ববর্তী দেশকে খেপাতে চায় না। তাই তারা যা চায়, যেভাবে বলে, যেভাবে করে, তাদের স্বার্থ যেভাবে সংরক্ষিত হয়, আমাদের সরকারও ঠিক সেভাবেই অ্যাক্ট করে। ফলে এই সব কিছু থেকে আমাদেরকে যদি বের হতে হয়, তাহলে বাংলাদেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই সরকারকে বিদায় না করলে, আপনি ভারত বিরোধিতা করেন, আপনি চায়নার বিরোধিতা করেন, আপনি রাশিয়ার বিরোধিতা করেন, আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেন, কিংবা আপনি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেন, আপনি ইসরায়েলের বিরোধিতা করেন, কিংবা আপনি ইরানের বিরোধিতা করেন, আপনি যার পক্ষে অবস্থান নেন না কেন বা যার বিরুদ্ধেই অবস্থান নেন না কেন, তাতে কোনো লাভ নাই। এই সরকারের পতন ঘটাতে হবে, যে সরকার নিজের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষা করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে। সেই সরকারের পতন না হলে আমরা কারো বিরোধিতা করেও আসলে আমাদের স্বার্থ রক্ষা করতে পারবো না, কিংবা কারো পক্ষে অবস্থান নিয়েও আমাদের স্বার্থ রক্ষা করতে পারবো না। সারা দেশে বিদ্যুতের কি অবস্থা নিশ্চয়ই আমরা সবাই জানি। আমরা যারা ঢাকায় অবস্থান করি তারা হয়তো এখন পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছি, কিন্তু নিশ্চয়ই আমরা গ্রামের খবর জানি, আমরা মফস্বল শহরগুলো, এমনকি জেলা শহরগুলোর খবরও জানি। কোনো জায়গায় 16 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এবং সামনের দিনে গরমটা তো মাত্র পড়তে শুরু করেছে, ব্যাপকভাবে পড়েছে, কিন্তু সময়টা তো খুব অল্প দিন, 1 মাসও হয়নি যে এ ধরনের তীব্র গরম পড়েছে। এভাবে যদি আরো 3-4 মাস যায়, তাহলে এই দেশে বিদ্যুতের পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতির কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই আমরা অনুধাবন করতে পারি। কারণ সরকারের কাছে টাকা নাই, ডলার নাই, তারা তেল আমদানি করতে পারছে না, জ্বালানি তেল আমদানি করতে পারছে না, গ্যাস আমদানি করতে পারছে না, ফলে কয়লা আমদানি করতে পারছে না। এর ফলে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে আছে, এবং সরকারের অলিগারদের পকেট ভরার জন্য সেই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে তো বসিয়ে সরকার ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছে। ফলে বিদ্যুতের দাম তাদের বাড়াতে হচ্ছে, কিন্তু বিদ্যুৎ তারা দিতে পারছে না। এবং এইভাবে চলতে থাকলে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে। শিল্প প্রতিষ্ঠানগুলো তো চলছে না। আমরা নিশ্চয়ই গত কয়েকদিনে খবরের কাগজগুলোতে দেখেছি আমাদের গার্মেন্টস শিল্প অলমোস্ট বন্ধ হবার উপক্রম হয়েছে, কারণ তারা গ্যাস পাচ্ছে না, তারা বিদ্যুৎ পাচ্ছে না। ভোল্টেজ আপ ডাউন করবার জন্য তাদের বন্ধ করে রাখতে হচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলোকে, কলকারখানাগুলোকে।
আমাদের সার কারখানাগুলো গ্যাস পাচ্ছে না, এর ফলে আমাদের আরো বেশি করে সার বাইরে থেকে আমদানি করতে হবে, রাশিয়া থেকে আমদানি করতে হবে, কিন্তু আমাদের কাছে তো ডলার নাই, আমরা সেই আমদানিটাও করতে পারবো না, যার ফলে কৃষিতেও এর প্রভাব পড়বে, সারের দামও বাড়াবে এই সরকার। ফলে এই সরকার ক্ষমতা থাকলে আলটিমেটলি আমরা বাঁচতে পারবো না, আমাদের দেশের অর্থনীতি বাঁচবে না, আমাদের ভবিষ্যৎ বাঁচবে না। তাই এই সরকারকে এই মুহূর্তেই ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, এবং এর দায়িত্ব শুধুমাত্র বিরোধী দলের না, এর দায়িত্ব শুধুমাত্র বিএনপি বা অন্যান্য বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের না, এই দায়িত্ব আমাদের সবার। কারণ এই সরকারকে উৎখাত করতে না পারলে শুধুমাত্র বিরোধী দলই যে বিপদে পড়বে তা না।